ক্যান্টনমেন্টের ভেতরে কি হচ্ছে, কি ঘটতে যাচ্ছে, সেনাবাহিনীর ভেতরে কি হচ্ছে, 22 জন সেনাবাহিনীর অফিসারদেরকে গ্রেফতারি পরোয়ানা, তাদের বিরুদ্ধে চার্জশিট, এসব সমস্ত কিছু মিলে বাংলাদেশ একটা উত্তাল অবস্থার ভেতরে পতিত হয়েছে। সারাদিনই এই প্রশ্নগুলোর সম্মুখীন হচ্ছি এবং খুব বিনীতভাবেই আমি চুপ থাকার নীতি অবলম্বন করেছি। বিশেষ করে সেনাবাহিনীতে কি হতে যাচ্ছে, মুভমেন্ট হচ্ছে কিনা, সেনাবাহিনীর বিভিন্ন বিষয়ে চুপ থাকাটাই আমার কাছে এই মুহূর্তে শ্রেয়। যা হওয়ার সেটা মানুষ দেখতে পাবে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এই ড্রেসের, এই জলপাই ড্রেসের যে জৌলুস ছিল, তাদের যে ব্রাদারহুড ছিল এবং তাদের যে ঐক্য ছিল, এবং একজনকে কিছু বললে 10 জন সেটাকে নিজের ঘাড়ে নেওয়া বলে মনে করত, এবং সেনাবাহিনীর যে ডিগনিটি ছিল, তাদের যে আইন ছিল, নিজস্ব একটা অবস্থান বা চৌহদ্দি বা অ্যাম্বিট ছিল, সেটি ভেঙে পড়েছে, এটি বলা বাহুল্য। শুধু সেনাবাহিনী কেন, বাংলাদেশের জুডিশিয়ারি, বাংলাদেশের এক্সিকিউটিভ, পার্লামেন্ট ডিসলভ হয়েছে, এডুকেশন সিস্টেম, ফাইন্যান্স, মেডিকেল ব্যবস্থা, সর্বোপরি পুরো সামাজিক বন্ধন 5ই অগাস্টের পরে যেভাবে মুখ থুবড়ে পড়েছে, যেভাবে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে আমরা ক্রমাগতভাবে এগিয়ে চলেছি। গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, আসলে অস্ত্র হাতে গৃহযুদ্ধটাই এখন শুধু বাকি আছে বলে আমার মনে হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সেনাবাহিনীর অফিসারদেরকে গ্রেফতারি পরোয়ানা, তাদের বিরুদ্ধে চার্জ গঠন ইত্যাদি 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 করা হলো, এই জিনিসগুলো নিয়ে আইনি প্রশ্ন কি? আমি আইনি প্রশ্নের তখনই উত্তর দিতে পারতাম বা উত্তর দিতাম যদি আমি মনে করতাম যে বর্তমান যারা ক্ষমতাসীন তারা বৈধ। তারা যেহেতু অবৈধ, অসাংবিধানিক এবং জোর করে এখানে বসে আছে, ফলে তারা কি করলো না করলো, কি চার্জ গঠন করলো, কি করলো, সেসব নিয়ে আমার একেবারেই মাথা ব্যথা নেই। আমি জানি এটার রেজাল্ট শেষ পর্যন্ত কি হতে পারে এবং আমি সার্টেইন এই ব্যাপারে। কিন্তু আজকে আমি একটা ঘটনা দেখেছি, যেটা দেখে আমি খুব বিস্মিত হয়েছি। সেটি হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির রাজু ভাস্কর্যের সামনে যেই সেনাবাহিনীর অফিসারদের ফেস্টুন বা প্ল্যাকার্ড বা তাদের ছবি সম্বলিত একটা অবয়ব সম্বলিত একটা প্ল্যাকার্ড সেখানে দাঁড় করিয়ে জুতাপেটা করা হচ্ছে, তাদেরকে নানান ধরনের ঘৃণা প্রদর্শন করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, অর্থাৎ অলরেডি তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে। যেই সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকেও থাকে, সেটি হওয়া উচিত ছিল আর্মি অ্যাক্ট 1952-র অধীনে, যেটি সংবিধান সিদ্ধ। সেটি তো করা হয়নি, বরঞ্চ ক্যান্টনমেন্ট থেকে মাত্র 3-4 কিলোমিটার দূরে ঢাকা ইউনিভার্সিটিতে এই অফিসারদেরকে ক্রমাগত অপমান করা হচ্ছে। ক্যান্টনমেন্ট সম্পূর্ণ চুপ, ক্যান্টনমেন্ট কিছুই বলছে না। গতকালকে বা পরশুদিন একটি সংবাদ সম্মেলন দেখতে পেয়েছি সেনাবাহিনীর পক্ষ থেকে। মনে হচ্ছে যে তারা ভয়ে সন্ত্রস্ত, কি করবে বুঝে উঠতে পারছে না। অথচ তাদেরই কয়েক কিলোমিটার দূরে যখন বিচারের আগেই তাদের বিচার হয়ে যায়, সেটি নিয়ে সেনাবাহিনীর কোনো সংবাদ সম্মেলন নেই, কোনো প্রতিবাদ নেই, কোনো ঘৃণা প্রদর্শন নেই। অথচ আমরা জানি বাংলাদেশের সংবিধান কিংবা ইন্টারন্যাশনাল যে কোনো ধরনের লিগ্যাল নর্মসের ভেতরে প্রচলিত কথাটি হচ্ছে প্রিজাম্পশন অফ ইনোসেন্স, নট গিলটি বিফোর দ্য ট্রায়াল। ট্রায়াল শেষ হওয়ার পরে কেউ গিলটি না, এটাই ধরে নেওয়ার কথা বা ধরে নেওয়া উচিত। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সার্বভৌমত্ব বা দেশের সার্বভৌমত্ব যারা রক্ষা করেছে, দেশের যেই এই অফিসাররা আছে, কৃতি সন্তানরা আছে, তাদেরকে অপমান করছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি যেন এখন হয়ে উঠেছে বিভিন্ন মানুষকে অপমান করবার একটি সরাইখানা। যাকে খুশি তাকে সেখানে অপমান করো, গালি দাও। এখানে পড়ালেখার কোনো বালাই নাই, কোনো রিসার্চ নাই, কোনো গ্রুপ স্টাডি নাই, নাথিং। শুধু চা খাও, তর্ক করো, 2 দিন পর পর রাজুতে আসো, গালিগালাজ করো, আন্দোলন করো। এইটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বর্তমান অবস্থা। আমার কাছে এই জিনিসটা এত বেশি বিস্ময়কর লেগেছে যে সেনাবাহিনীর তরফ থেকে কোনো ধরনের রা নেই, কোনো প্রতিবাদ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন নেই? এই যে সেনাবাহিনীর অফিসারদেরকে এইভাবে ঢাকা ইউনিভার্সিটির ভেতরে এইভাবে অপমান করা হয়েছে, সেনাবাহিনীর ব্রাদারহুডটা কোথায়? আমি যতদূর জানি যে সেনাবাহিনীর যে জুনিয়র অফিসাররা আছে তারা অনেকটা আগুনের মতো ফুঁসে আছে। অনেক জেনারেলদের অবস্থাও এমন, অনেক সৈনিকরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে এমন সব কথাবার্তা বলেছে
যে আমি জানি না যে এই অগ্নিগর্ভ অবস্থা থেকে মুক্তি কি হতে পারে বা ভবিষ্যৎ কি আছে, সেগুলো আমি অদৃষ্টের হাতেই ছেড়ে দিচ্ছি। আমি যেই ব্যাপারটা নিয়ে চিন্তিত সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটি অর্গানকে যেভাবে সিস্টেমেটিকভাবে এই জামাত শিবির, এই তাজুলের আদালত শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। ওই 1971 সালে পাকিস্তান যেটা বলেছিল যে তোমাদেরকে দেখে নেব, এই দেখে নিতে তাদের 54 বছর লেগেছে। শিবিরের একটা আস্ত মাংসপিণ্ড তাজুল ইসলাম, যে রাজশাহী ইউনিভার্সিটির একটি মার্ডার কেসের আসামি, সেই ছেলেটিকে দিয়ে এখন ট্রাইব্যুনাল সাজিয়ে এই টিকটিকি, এই তেলাপোকার বাচ্চা এখন সেনাবাহিনীর বিচার করছে। কিন্তু প্রশ্ন উঠছে যে এই তেলাপোকার পেছনের সাহস কারা? এই তেলাপোকার সাহসের জন্য নিশ্চয়ই তার রসদের প্রয়োজন আছে। এই রসদ কোথায়? এই রসদ কি এখানে যে যারা মিয়ানমারে আপনার করিডোর করছে, বন্দরগুলো নিয়ে যাচ্ছে, গ্যাসের ব্লকগুলো নিয়ে যাচ্ছে, সেন্ট মার্টিন নিয়ে যাচ্ছে, বা যাদের কাছে পুরো দেশ বিক্রির চুক্তি করা হয়েছে সেই আমেরিকা, নাকি অন্য কেউ, নাকি খোদ সেনাপ্রধান নিজেই? আমি জানি না যে সেনাপ্রধানের কোনো ধরনের ইঙ্গিত ছাড়া তাজুলের মতো একটা শিবিরের বাচ্চা সেনাবাহিনীর অফিসারদেরকে চিঠি পাঠাতে পারে, এটা আমি বিশ্বাস করতে চাই না। আমার কথা ভুল প্রমাণিত হলে, ভুল হলে সবচাইতে বেশি যেই মানুষটি খুশি হবে সেটি আমি নিজেই। আমি এটি মানুষকে ভাবতে বলবো যে সেনাবাহিনীকে তাহলে ভেঙে দিতে চাচ্ছে। এই সেনাবাহিনীকে ভেঙে দিয়ে কি উদ্ধার করতে চাচ্ছে? আমাদেরকে কি বাইরের কোনো শত্রু হঠাৎ করে আক্রমণ করবে, এই ধরনের কোনো ফন্দি করা হচ্ছে? নাকি ওয়াকার চরম লেভেলের একজন বোকা, নাকি অসম্ভব বুদ্ধিমান? কোনটা? আমি এই সমস্ত চিন্তার ভার দর্শকদের কাছে ছুড়ে দিতে চাই এবং আরেকবার মনে করিয়ে দিতে চাই যে একজন মানুষের বিচারের আগেই তাকে গিল্টি করে ফেলা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, অর্থাৎ সেনাবাহিনীর অফিসারদেরকে অপমানের চূড়ান্ত। কিন্তু সেনাবাহিনী চুপ কেন? এই নীরবতা কি কি বলে দিয়ে যায়? দর্শক ভাবতে থাকুন। অনেক সঙ্গে সেটা বলেছি যে কালচার অফ ইম্পিউনিটি, যেটা একটা সরল মানে দ্বারা হচ্ছে বিচারহীনতার যে সংস্কৃতি, সেটা আমরা দীর্ঘ সময় ধরে এই বাংলাদেশে দেখেছি। দেখেন, আমি কিন্তু কখনো এটা মনে করি না যে বাংলাদেশের একজন সেনা সদস্য যদি অপরাধ করে থাকেন, প্রাইমা ফেসি যদি মনে হয় যে তিনি অপরাধ করতে পারেন, অপরাধের সাথে আছেন, তাহলে দেশের আরো বাকি মানুষের মতো যেই বিচার আইন তার বেলাতেও প্রযোজ্য হবে, সবার বেলায় প্রযোজ্য হবে। তিনি তো আলাদা কেউ না, রাষ্ট্রের প্রত্যেকেই একজন নাগরিক। এই ধরনের বেসিক আলাপগুলো নিয়ে আমাদের মনে হয়, আমার এবং আপনার, আমাদের কারোই কোনো ধরনের সংশয় নাই, এগুলো নিয়ে মনে হয় আমাদের কোনো নো নাই। অনেকেই প্রশ্নটা তুলছেন যে এই যে সেনাবাহিনীর অফিসারদেরকে এখানে কল করেছে, উনাদের কি বিচার হতে পারবে না? এটা উনাদের বিচার হওয়ার ব্যাপারে কি মানা করা হচ্ছে? নো, কেউ বিচার হওয়ার ব্যাপারে মানা করেনি। কেউ বলেওনি যে কোনো সেনাবাহিনীর কেউ, পুলিশের কেউ অপরাধ করলে। প্রসঙ্গ তো আসলে এই জায়গাতে না, প্রসঙ্গ আসলে একদম গোড়াতে প্রসঙ্গগুলা। ঠিক আছে, আমি একটা একটা করে বলি। আমার মনে হয় যে তরুণ প্রজন্ম যারা আজকে আমাকে দেখবেন, শুনবেন, তারা নিশ্চয়ই এগুলো বোঝার চেষ্টা করবেন। প্রথমত একটা ব্যাপার হলো, আপনি যেই ভিডিওগুলো আমাকে দেখালেন, ছবিগুলো দেখালেন, আমি একদম শেষ ছবিটা আপনাকে আমি দেখাই। শেষ ভিডিওটা নিয়ে একটু কথা বলি। ওইখানে আমি দুজন মানুষকে চিনতে পেরেছি, সবাইকেই মোটামুটি চিনতে পেরেছি, অনেকের ঝাপসা, কিন্তু দুজনকে আমি একদম মানে সাথে সাথে দেখা পেরেছি। আমাদের লেফটেন্যান্ট জেনারেল। আপনার সাউন্ডটা একটু ঠিক করতে হবে মনে হয়। এবার ঠিক আছে, না? আচ্ছা, একজন হচ্ছে মানে এর মধ্যে যেই কজনকে আমি আর কি সাথে সাথে দেখার পরে আমার বুকটা ধক করে উঠেছে, বা যাদেরকে আসলে ব্যক্তিগতভাবে চিনি বলতে, এই অফিসারদের আমি কতগুলো, এটাকে কি বলে, ফেস্টুন, প্ল্যাকার্ড বা হোয়াট এভার ইট ইজ, এই যে আমি এনে এখানে রাখলাম, আমি তাহলে একদিকে আমি বলছি যে আমি বিচার চাই, অন্যদিকে আমি প্রকাশ্যে এনে তাদেরকে বলেই দিচ্ছি তারা অপরাধী।
আপনার এই লাস্টের ভিডিওটা যদি আমি আহ, মানে তর্জমা করি বিশ্লেষণ করি, এক্সপ্লেইন করি, তাহলে আমার কাছে ওই ভাইবটা এসে দাঁড়ায় যে এই মানুষগুলো অপরাধী, এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দাও, এদেরকে মেরে ফেলো, এদেরকে শাস্তি দাও। তাহলে প্রাচী আপা, আপনার কাছেই আমি একটা প্রশ্ন করব আপনার মাধ্যমে, মানে আমি চিন্তার খোরাকটা জাগানোর চেষ্টা করছি যে তাহলে আমি বিচারের কথা বলছি কেন। নাম্বার ওয়ান, আমি যদি একটা রাষ্ট্রে টপ লেভেলের আর্মি অফিসার, যাদেরকে এই বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকাতেই তো এই অফিসারগুলোকে ট্রেন করেছে, তারা দেশি বিদেশি নানান ধরনের পুরস্কারও ভূষিত হয়েছেন, নানান রকমের শৌর্য বীর্য তারা দেখিয়েছেন, তারা এই দেশকে সার্ভ করেছেন একটা দীর্ঘ সময় ধরে, এই দেশমাতৃকার জন্য তারা জীবনকে উৎসর্গ করার জন্য সেনাবাহিনীতে গেছেন। এই মানুষগুলোকে রাস্তাঘাটে এইভাবে অপমান করছে, আমাদের সেনাবাহিনী কোথায়? মানে সেনাবাহিনীর কমান্ড কোথায়? আমি একটা ন্যূনতম আমি সেটা একটা ন্যূনতম প্রশ্ন সেনাবাহিনীর কাছ থেকে খালি দেখতে চাই যে তোমরা যে এই অফিসারদের ছবি রাজু ভাস্কর্যের সামনে এনে এই অপমানের মধ্যে ফেললে, এই লোকগুলোর অপরাধ কবে, কোথায়, কখন প্রমাণিত হয়েছে? নাম্বার ওয়ান প্রশ্ন। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে এক্স্যাক্টলি আমরা আইনের, মানে আমি যদি বাংলাদেশের আইন বাদও দিলাম, সংবিধানও বাদ দিলাম, ইন্টারন্যাশনাল সিভিল অ্যান্ড পলিটিক্যাল কভেনেন্ট, পুরো নামটা আমি আসলে অনেক সময় ভুলে যাই, ইলাবরেশনটা সংক্ষেপে নাম হচ্ছে আইসিসিপিআর। আইসিসিপিআর এর যেই ধারাগুলো, অনুচ্ছেদগুলো যেগুলো আছে, বলা হয়ে থাকে এগুলো হচ্ছে সারা পৃথিবীর জন্য মান্যকর স্ট্যান্ডার্ড অফ ট্রায়াল প্রসেস, যে কাকে কি অধিকার দিতে হবে, কি করতে হবে না করতে হবে। এই আইসিসিপিআর এর অন্যতম একটা অনুচ্ছেদ হচ্ছে প্রিজাম্পশন অফ ইনোসেন্স। অর্থাৎ আজকে যদি আমাকে মার্ডার চার্জে নিয়ে আসা হয় কোর্টে, ট্রায়াল শেষ হওয়ার আগ পর্যন্ত আমি একজন নির্দোষ, আমি একজন নিষ্পাপ ব্যক্তি, মানে ওই পার্টিকুলার অফেন্সের জন্য। একদম সিম্পল, এটা হচ্ছে একটা বেসিক ব্যাপার। তাহলে এই প্রিজাম্পশন অফ ইনোসেন্স আমি রাখতে পারলাম কোথায়? ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে ওইখানে পড়ালেখার একটা জায়গা, ছেলেরা ওইখানে পড়বে, মেয়েরা পড়বে, পড়ালেখা নিয়ে আলোচনা করবে, হ্যাঁ দেশের রাজনীতি নিয়েও তারা ভাববে, ভালো কথা। সেই ক্যাম্পাসে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি এনে জুতাপেটা করা হচ্ছে, অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে। বাংলাদেশের ক্যান্টনমেন্ট থেকে কোনো বিবৃতি নাই, কোনো প্রতিবাদ নাই, প্রভোস্টের কোনো, ওই যে ডিন আছে, তারপরে ঢাকা ইউনিভার্সিটির যে জামাতি এই মুহূর্তে, এটার নাম কি, এটাকে কি বলে, প্রধানের নাম কি, চ্যান্সেলর, হ্যাঁ, এই যে মূলত আসলে হিজবুত এবং জামাতি মিক্স যে লোকটা আছে, সে এটাকে অ্যালাউ করছে কেন? ওখানকার প্রভোস্ট, প্রক্টর, টিচার, তারপরে আসমান কাপে জমিন কাপে সেই সব টিচাররা আজকে তাদের মানবতা কি বলছে না, যাচ্ছা এই অফিসাররা কবে কোথায় অপরাধী প্রমাণিত হয়েছে যে তোমরা ক্যাম্পাসে এনে ওদেরকে অপমান করছো? আমি একটু যুক্ত করি। দেখেন, যে মুহূর্তে আমরা জানলাম যে তার এরকম সার্ভিং অফিসারদেরকে হেফাজতে নেওয়া হবে, সেই মানে ঘটনার অল্প কিছুক্ষণের মধ্যে রাজু ভাস্কর্য এরকম একটি অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল মুহূর্তের মধ্যে। একদম আপনি জানেন যে নীলক্ষেতে বা যেখানে তারা এটা তৈরি করুক না কেন, এই জিনিসগুলো করে সম্ভবত বাংলাদেশে মূলত দুটো জায়গাতে করে, একটা হচ্ছে নীলক্ষেতে করে, একটা হচ্ছে ফকিরাপুলে করে। মানে মূলত এই প্ল্যাকার্ড ফেস্টুন গুলো এখানে তৈরি হয়। এগুলো তৈরি হলো কিভাবে, কেন করলো, কারা করলো, কিভাবে করলো? দেখেন, আমার একটা বই আমি সেদিন ধরেছি, বইটার নাম আমি অনেক জায়গাতে অনেকবার শুনেছি, বইটা আধখাচড়া পড়েছি, গত কয়েকদিন ধরে বইটা আমি শুরু করেছি। বইটার নাম হচ্ছে জাকার্তা মেথড, পার্জিগ অপারেশন বলে এগুলাকে। এগুলো হচ্ছে এমন যে কোনো একটা দেশে আপনার যখন
ওই রাষ্ট্র ব্যবস্থাকে বা কাঠামোকে আপনি ভেঙে দেবেন, তখন ওই রাষ্ট্র ব্যবস্থার কিছু শক্ত গাঁথনিগুলোকে আপনাকে টার্গেট করতে হবে। ওই টার্গেটগুলোর মানে খাঁটি বাংলা ভাষাতে আমরা বলি হচ্ছে মাজা ভেঙে দেওয়া। দেখেন, এই যে সেনাবাহিনীর এই ঊর্ধ্বতন কর্মকর্তা, দেখেন ডিজিএফআই এর চিফ বা সাবেক ডিজিএফআই এর চিফ ওনারা, একজন ধরেন বর্তমান ডিজিএফআই চিফ, কারণ এই মুহূর্তে যে জাহাঙ্গীর বসে আছে সেনানিবাসে, ওকে আমি ডিজিএফআই চিফ মনে করি না। আমি এখনো ডিজিএফআই চিফ মনে করি হামিদুল হককে, কারণ 5ই আগস্টের পরে যা যা সিদ্ধান্ত হয়েছে সবই আপনার অবৈধ, ফলে আমি 5ই আগস্টের সিদ্ধান্ত অনুযায়ী এখনো আছি। এখন আমার কথা হচ্ছে যে বর্তমান চিফ, সাবেক চিফ, তাদের প্রত্যেকের ছবি এনে সেখানে আপনার অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে। এইটা কিন্তু যদি আপনি ভেবে থাকেন যে এদের প্রতি রাগ প্রকাশ করা হচ্ছে, না, এইটা হচ্ছে এই দেশের জামাত শিবির এইটা দেখিয়ে দিচ্ছে, দেখ আমরা কি করতে পারি। তোদের সেনাবাহিনীর অফিসাররা পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ করেছিল না, দেখ তোদের পুলিশের মাজা ভেঙে দিয়েছি, তোদের সেনাবাহিনীর মাজা ভেঙে দিব। এরপরে আর 2009 সালে তো এরা আপনার বিডিআর এর মাজা ভেঙে দেওয়ার চেষ্টাই করেছিল। এই জামাত শিবির, হিজবুত তাহরির মিলে তখন যে অপারেশনটা করেছিল, যেটার পুরো দায় আওয়ামী লীগের উপরে চাপিয়েছে বা চাপানোর চেষ্টা করা হয়েছে গত প্রায় কয়েক দশক তো হয়ে গেল। তো আপনি খালি একটা কথা চিন্তা করেন যে সেনাবাহিনী, আমার অন্য আমি আলাপে যাবই না, পলিটিক্যাল আলাপ বাদ। আমি কোনো ধরনের পলিটিক্যাল গেসিং, পলিটিক্যাল কাউকে আমি অপবাদ অপদস্থ কিচ্ছুতে আমি যাব না। আমার সিম্পল প্রশ্ন, সেনাবাহিনীর কাছেই সিম্পল প্রশ্ন, ওয়াকারুজ্জামান সাহেবের কাছে, যে আপনি সেনা প্রধান, কিংবা এখন জাহাঙ্গীর সাহেব যিনি তথাকথিত ডিজিএফআই প্রধান, আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আপনারা কি এই যে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই যে সেনা অফিসারদেরকে অপমান করা হচ্ছে, বিচারের আগে আপনাদের কি কোনো ধরনের কিছু বলার রয়েছে? আপনারা কি সংবাদ সম্মেলন করবেন, কিছু বলবেন, বিবৃতি দেবেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই সেনাবাহিনীর অফিসারদের বিচার সিভিল কোর্টে কিভাবে হতে পারে? আমাদের যে লড়াই শুরু হয়েছে, লড়াই চলবে। লড়াই, চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি নিন। আমরা কোন একদিন কোন এক সময় আমরা ঢাকা অবরুদ্ধ করে এই ইউনূস বাহিনীকে বিদায় না করা পর্যন্ত আমরা ঢাকা এবং যমুনা ঘেরাও করে রাখবো। প্রয়োজন বোধে সেই কর্মসূচির নাম হবে মার্চ টু যমুনা। জি, আমি আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে যদিও আমরা সকলেই বলছে যে নির্বাচন হবে না, নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা অন্তর্বর্তী সরকারের নেই, তথাকথিত অন্তর্বর্তী সরকারের নেই, তারা নির্বাচন দেওয়ার নাম করে আসলে বাংলাদেশের পরিস্থিতিকে আরো ঘোলাটে করছে এবং সাধারণ মানুষ তাদের রায় দিয়ে দিয়েছে। সাধারণ মানুষ বলছে যদি বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ নৌকা মার্কা না থাকে তাহলে তারা নির্বাচন কেন্দ্রে যাবে না, ভোট দিতে চায় না তারা। নির্বাচন নিয়ে ভাবনা কি, বা আপনি কি বলতে চান নির্বাচন বিষয়ে? দেখেন, এই নির্বাচনটি নিয়ে আসলে ডক্টর ইউনূস সাহেব এবং তার সঙ্গে যে বিদেশ থেকে আমদানি করা উপদেষ্টারা রয়েছেন, তাদের রাজনীতির অভিজ্ঞতা নাই তো। তারা এই দেশের দলগুলি সম্পর্কে তাদের কাছে তথ্য নেই, তারা তথ্য ঘাটতির মধ্যেই আছে। আমি শুধু বলবো যে প্রথম এই ক্ষমতা লিপ্স ইউনূস, সে ক্ষমতা ছাড়ার জন্য আসেনি, সে সহসা ক্ষমতা ছাড়তে চাইবে না এবং সে নির্বাচন বিভিন্ন টালবাহানা করে কিছু রাজনৈতিক দল যেমন বিএনপি, জামাতে ইসলাম, অপরাপর ইসলামিক দলগুলি, এগুলিকে মূলা ঝুলিয়ে তারা সকলেই ক্ষমতার স্বপ্ন দেখেন। তো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। আমি যে কথা বলছিলাম
যে ইউনূস সাহেব এই নির্বাচন দেবেন না, এক। দুই হলো বাংলাদেশ আওয়ামী লীগকে এই শতকরা 40% 40 থেকে 43% যে দলটির সমর্থন রয়েছে, যে দলটির সমর্থন বেড়ে এখন 60-এর উপরে এসেছে, সেই দলটিকে বাদ দিয়ে নির্বাচন করবে। আমি ইউনূস সাহেবকে অনুরোধ করব যে যান, উনি গিয়ে খালেদা জিয়াকে জিজ্ঞাসা করুন যে খালেদা জিয়া এভাবে আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি নির্বাচন পার করার চেষ্টা করেছিলেন, ক্ষমতায় পাকাপোক্ত হয়ে বসতে চেয়েছিলেন। তখন হাওয়া ভবনে এই তারেকরা আরেকটি বিকল্প সরকার গঠন করেছিল, কিন্তু সেই নির্বাচনে 15 দিনও পার হতে পারে না। 15 দিনের মধ্যে কিন্তু আমরা খালেদা জিয়াকে সেই ক্ষমতাচ্যুত করেছিলাম এবং ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয়েছিল। কাজে আমরা এখনো আমাদের কিন্তু আমাদের যে পদক্ষেপগুলি, এই পদক্ষেপ দিয়ে যারা বলেছিলেন, সেই ভদ্রলোককে আমার সামনাসামনি জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, যিনি বলেছিলেন আওয়ামী লীগ মারা গেলে জানাজা পড়ার লোক পাওয়া যাবে না। ভদ্রলোক আওয়ামী লীগের শিকড় সম্পর্কে ওর ধারণা নেই। আওয়ামী লীগের শিকড় এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের সম্পর্কে ওর ধারণা নেই। নূর মজিদ হুমায়ুন, রূপগঞ্জের উপজেলা চেয়ারম্যানের জানাজা, নূর মজিদ হুমায়ুন সাহেবের জানাজা, এগুলি দেখে বুঝতে কি বাকি আছে যে আওয়ামী লীগ কেমন দল, আওয়ামী লীগের জানাজা পড়ার লোক আছে কিনা। কাজে আমি এটুকুই বলবো যে আওয়ামী লীগের নেতা কর্মীরা অত্যন্ত সুসংগঠিত হয়েছেন। আমাদের প্রিয় নেত্রী, প্রাণ প্রিয় নেত্রী শেখ হাসিনা তার দলীয় নেতা কর্মীদের সঙ্গে এই 8ই আগস্ট থেকে কথা বলে যাচ্ছেন। 8ই আগস্ট থেকে তিনি কথা বলে যাচ্ছেন তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে। তৃণমূল নেতা কর্মীরা এখন অনেক সাহসী, তারা মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত রয়েছে, কারণ দেশ একটি সেই স্বাদের বাংলাদেশ এখন একটি পাকিস্তানি ভূমিতে পরিণত হচ্ছে। কাজে আমি বিশ্বাস করি যে দেখেন আওয়ামী লীগের নেতা কর্মীরা সংগঠিত, সুসংগঠিত রয়েছে। আমরাও আমাদের নেত্রীর নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশের কথা বলছি, নেত্রীর নির্দেশনা পৌঁছে দিচ্ছি। কাজে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন এটি হবে না, এটি করতে দেওয়া হবে না। আর আমাদের প্রাণ প্রিয় নেত্রী, প্রাণের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি মুখ থুবড়ে পড়া বাংলাদেশ, অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশ, শিক্ষাঙ্গনে ধ্বংস হওয়া বাংলাদেশ, শিল্প ধ্বংস হওয়া বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিলেন, সেই বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে এই ইউনূস একটি মতলববাদ মানুষ। একথা নেত্রী, প্রাণের নেত্রী বারবার জাতির কাছে ওপেন মাউথ বলেছিলেন। উনি যা বলেছিলেন, নেত্রী শেখ হাসিনা যা বলেছিলেন ইউনূস সম্পর্কে, সেটাই বাংলাদেশের মানুষ আজকে হারে হারে টের পাচ্ছে। কাজে বাংলাদেশের মানুষ এখন কিন্তু এই ইউনূসের কাছ থেকে এবং এই আমদানি করা এই উপদেষ্টাদের কাছ থেকে তারা মুক্তি চায়। জি, কারণ বেশিরভাগেরই বিদেশি পাসপোর্ট, তাদের বাংলাদেশের জনগণের সাথে কোনো সম্পৃক্ততা নেই। আর আমরা তো যতই নোবেল পাক, আমরা সেই ইউনূস সাহেবকে কখনোই বাংলাদেশের
জনগণের কল্যাণের জন্য একটি কাজও করতে দেখিনি। এবং গত 13-14 মাসেও বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সবকিছু বন্ধ হয়েছে, সমস্ত মানুষজন তার চাকরি হারিয়েছে, অর্থনৈতিকভাবে দেশ ভঙ্গুর পরিস্থিতিতে, বিনিয়োগ আসেনি কোনো। এবং শেয়ার বাজারের কথা তারা আগে বলেছিল, শেয়ার বাজার নাকি 15 বছর শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু এই 14 মাসে বাংলাদেশের জনগণ কিন্তু বুঝে গেছে যে তারা কি পরিমাণ লুণ্ঠন করেছে, কি পরিমাণ তারা বাংলাদেশের অর্থ সম্পদ পাচার করছে, দুর্নীতি করছে, কোটানা মেধার কথা বলে তারা আজকে ক্ষমতায় এসেছে। কিন্তু আমরা দেখছি যে তাদের এক একজন যে পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে, যে পরিমাণ দুর্নীতি করেছে, সেটা কিন্তু আজকে জনগণের কাছে স্পষ্ট। এবং তারা বারবার বলার চেষ্টা করেছে যে বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা যে চুক্তি করেছে সেগুলো বাংলাদেশের বিরুদ্ধের চুক্তি, কিন্তু সে তারা কোনো কিছু প্রমাণ করতে পারেনি। তো আজকে এই যে জনগণেরকে একটা হাহাকার পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে ইউনূসের সরকার, এবং তারা জাতিসংঘের মাধ্যমে, জাতিসংঘের মিথ্যা রিপোর্টের মাধ্যমে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করেছে। এবং আজকে যে ঘটনাটি বাংলাদেশে ঘটছে সেনাবাহিনীর ক্ষেত্রে আমরা দেখছি যে সেনাবাহিনীর 23 জন সার্ভিং অফিসারকে তারা সেনাবাহিনীর যে রুলস আছে সেটি এবং সংবিধান অনুযায়ী যে আইন আছে সে কোনোটাই নিয়মতান্ত্রিকভাবে পালন করা হয়নি। আমরা দেখছি যে প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রশাসনকে যেমন আক্রান্ত করা হয়েছে, আজকে সেনাবাহিনী কেউ কিন্তু সেভাবে আক্রান্ত করে একটা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। এ বিষয়ে আপনার বক্তব্য? দেখেন, এটি নতুন কোনো বিষয় নয়। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, আমরা যখন কথা বলছি তখন ঢাকা সহ বাংলাদেশের মানুষের কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছে। কেন? আজকে 15 জন জেনারেলের বিরুদ্ধে, 15 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়ে দিলেন। দেখেন, এই সরকার, এই ইউনূস সরকার রাষ্ট্র দখল করে এই রাষ্ট্রের সিভিল সার্ভিস, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ধ্বংস করেছে। এই সরকার পুলিশকে ধ্বংস করেছে। এই সরকার রাষ্ট্রের যত কাঠামোগুলি ছিল সমস্ত কাঠামোগুলিকে ধ্বংস করে দিয়েছে। সবশেষ ছিল মানুষের একটি আস্থার একটি ঠিকানা, সর্বশেষ ঠিকানা, শুধু দেশ রক্ষার নয়, সংবিধান রক্ষার জন্য যাদের উপর দায়িত্ব ছিল আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, সেই দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য এখন একটি নূতন ষড়যন্ত্র শুরু করেছে। এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তো, আপনি দেখেন 16 বছরে যে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যে অস্থিরতা, যে অস্থিতিশীলতা ছিল, বিশৃঙ্খলা ছিল, নেত্রী শেখ হাসিনা কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে রাষ্ট্র কাঠামোর সমস্ত জায়গাগুলিকে তিনি একটি শৃঙ্খলার মধ্য দিয়ে 16টি বছর দেশ চালিয়েছেন। আজকে সেই দেশটিকে আমাদের মনে রাখতে হবে যে এই বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক জান্তা জিয়াউর রহমানের শাসনামলে প্রায় 21টির বেশি পাল্টা কু হয়েছে। প্রায় 1400 যদি কোনো ধরনের অপরাধের সন্ধান থাকে, অপরাধের অভিযোগ থাকে, বিচার হতেই হবে। কিন্তু আমার অনেকগুলো প্রশ্ন এখানে আছে। প্রশ্ন হলো, আপনি 5ই আগস্টের পর ইমিউনিটি দিলেন, 5 থেকে 8 তারিখ পর্যন্ত যা যা অপরাধ হয়েছে, জুলাইয়ের 15 থেকে 8ই আগস্ট
5 থেকে 8 অগস্ট 2024 এই জুলাই যে 15 থেকে 8 অগস্ট। সরি জুলাই 15 থেকে না আপনার ইমিউনিটি কোথায় দিয়েছে জুলাই 15 থেকে জুলাইয়ের 15 থেকে 8 অগস্ট, এটা হচ্ছে চিন্তা করে দেখেন যে এই ইমিউনিটি নিয়ে আমি একদিকে আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য সেনাবাহিনীর 22 জন অফিসারের বিরুদ্ধে চার্জশিট দিয়েছি, গ্রেফতারি পরোয়ানা দিয়েছি, অন্যদিকে এই টোকাই জঙ্গি মৌলবাদীদেরকে বলছি তাদের অপরাধের কোনো বিচার হতে পারবে না, এবং সেনাবাহিনী এটা নিয়ে কোনো প্রশ্ন করছে না। আমি সেনাবাহিনীর যেসব জুনিয়র অফিসাররা, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, ক্যাপ্টেন বা আমি বলবো সেকেন্ড লেফটেন্যান্ট, মেজর, এরা আমার বয়স অনেক ছোট হবে, লেফটেন্যান্ট কর্নেল যারা আছে, আমি ওদেরকে একটা কথা বলি যে ভাইয়েরা, প্রিয় জওয়ান, আপনাদের কাছে একটা প্রশ্ন আমি করব, সেটা হচ্ছে যে সিম্পল একটা প্রশ্ন আমি করব, যদি কেউ দেখেন যে আপনাদের কি বুকে একটু রক্তক্ষরণ হয় না ভাইয়েরা? আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে এইভাবে অপমান করছে, সেখানে আমি দেখেছি লেফটেন্যান্ট কর্নেল মোমেন, টিআইএফ এর সাবেক র্যাবের তিনি ছিলেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মোমেন সাহেবকে যদ্দূর চিনি, আমি যদ্দূর চিনি, বা আপনার ব্রিগেডিয়ার তোফায়েল, এই মানুষগুলো জাস্ট এই রাষ্ট্রের জন্য কাজ করেছে। দিনের পর দিন এই মোমেন সাহেব দিনের পর দিন এই কোথায় মাদক আছে, কোথায় সন্ত্রাসী আছে, এই লোকটা একটা সুপার অনেস্ট একটা লোক। আই ক্যান ভাউচ হিম। নিজুম ভাই, আমি একটা এর সাথে একটা যুক্ত করতে চাই, যারা জঙ্গি সন্ত্রাসীর বিরুদ্ধে কাজ করেছে, যারা তাদেরকে তো খারাপ লাগবেই, কিন্তু আরেকটা জিনিস আমি জানতে চাই, যেটা হচ্ছে যে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা পায় নাই সেনাবাহিনী, ধরে নিচ্ছি পায়নি, কিন্তু 15 জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হলো। এটা কি ট্রাইব্যুনালের মামলা হয় সেনাবাহিনীর বিরুদ্ধে, নাকি সেনাবাহিনী নিজস্ব? তো আমরা শুনে এসেছি সেনাবাহিনী নিজস্ব আইন, আমার ভুল হতে পারে, তাহলে বিষয়টা কি? সেনাবাহিনী কি আমি ওই আইনি প্রক্রিয়াটাতে যাব, আমি আইনি প্রক্রিয়াটাই আমার মাথাতে ছিল যে আমি সেকেন্ড পোর্শনে আমি ওই আইনি প্রক্রিয়াটা আলোচনা করব। আমার আলাপটা হচ্ছে এমন যে যারা আজকে জওয়ানরা আছে, এই ক্যাপ্টেন, এই যে সেনাবাহিনীর যে ড্রেসটা আছে, এই ড্রেসটাকে যে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। দেখেন 1975 সালের 15ই আগস্ট আপনার এই সেনাবাহিনী বাংলাদেশটাকে, মূলত বাংলাদেশের পরাজয়ের দিন ছিল 15ই আগস্ট। এরপরে আপনি খালেদ মোশাররফ, এটিএম হায়দার এবং কর্নেল হুদা, নাজমুল হুদা, এই তিনজন অফিসারকে মেরে ফেললো। তারপরে 1981 সালে জিয়াউর রহমানকে মেরে ফেললো। জিয়াউর রহমানের রেশ ধরে আপনার মেরে ফেলা হলো জেনারেল মঞ্জুরকে। আমি আপনার সমস্ত ডিসপিউট, রাগ, ক্ষোভ, এগুলোকে আমি ধরেন দূরে সরিয়ে রেখে আমি ওই কালো অধ্যায়টা যেটা ছিল, মেরেছে মরেছে, কি একটা ভয়ঙ্কর সময় পার করেছে, এই সময়টাতে সেনাবাহিনীর প্রতি এক ধরনের মানুষের বিরূপ আচরণ ছিল। এবং এরশাদ যখন ক্ষমতা দখল করলো 90 পর্যন্ত, এই সেনাবাহিনী কিন্তু এত কিছুর পরেও সে স্বমহিমায় উজ্জ্বল। আজকে যখন একটা ক্যাপ্টেন একেবারে নতুন ঢুকেছে, সেকেন্ড লেফটেন্যান্ট, তারা যখন আজকে দেখছে যে তাদের এত ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে এই অপমান করছে, আপনি ভাবেন তো তাদের ভেতরে রক্ত টকবক করছে কিনা। আমি জানি সেনাবাহিনীর মধ্যে আগুন হয়ে আছে, আগুন হয়ে আছে জুনিয়ররা, যে সেনাবাহিনীরা বলছে যে যেই তোমাদের জন্য আমরা লড়াই করেছি, এই দেশটাকে নানান ভাবে আমরা তোমাদেরকে নানান রকম ভাবে এই দেশটাকে আমরা মাদক বলেন, সন্ত্রাসী বলেন, কত জায়গা থেকে রক্ষা করে বুক পেতে দিয়েছে তারা, আজ তাদেরকে এইভাবে অপমান করছে। আচ্ছা, এই তো গেল অপমানের অংশ, যে বিচারের আগেই আপনাকে দোষী সাব্যস্ত করণ। দ্বিতীয় ব্যাপার চলে আসছে হচ্ছে আপনার এই সেনাবাহিনীর বিরুদ্ধে চার্জ গঠন যে প্রক্রিয়া। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এই যে অধ্যাদেশগুলো জারি করা হচ্ছে বর্তমানে 5ই আগস্টের পরে, এগুলোর কোনো বৈধতা নেই। এগুলো মাত্র বৈধতা পেতে পারে সংসদে, এগুলোর বৈধতা পেতে পারে সংসদ অধিবেশনে, এবং সেটা করতে পারে পার্লামেন্ট।
ল মেকার্সরা আপনার এই যে চেঞ্জ গুলো আনছে এগুলো করতে পারে। আপনি লক্ষ্য করে দেখেন যে এই যে তাজুল ইসলাম, এই লোকটি রাজশাহী ইউনিভার্সিটি থেকে আইন পাশ করেছে 1998 সালে, তার বিরুদ্ধে একটা মার্ডার কেস আছে। আমি জানি না গত 16 বছর এই মার্ডার কেসটাকে নিয়ে কেন আলোচনা হয়নি, তার বিরুদ্ধে কেন কোনো চার্জ আনা হয়নি। এই তাজুল সেদিন কালকে টিভিতে বলছে যে আমরা এই চার্জ গঠনের জন্য আমরা আলোচনা করেছি 1971-এর পরে যে অরাজকতা চলেছে সেটিও আমরা এনেছি। চিন্তা করে দেখেন, পাকিস্তানিরা যা করতে পারেনি, যেই তাদের মনের সমস্ত খায়েশ ছিল আপা, সমস্ত কিছু তাদের রেখে যাওয়া এই বীর্য, এই সন্তান, এই জামাতে ইসলামী, জাস্ট আমাদের রাজনৈতিক, আমাদের যে বৃহত্তর দলগুলোর যে অনৈক্য, এই যে অনৈক্য আমি বলবো না, আজকে যদি বিএনপি গ্রেনেড হামলা না করতো, বিএনপি যদি আজকে তত্ত্বাবধায়ক সরকার কাছে নষ্ট না করতো, বিএনপি যদি জামাতকে বছরের পর বছর এইভাবে আপনার লাই না দিত, আজকে এই ছাত্র জনতার কথা বলে আজকে তাজুল ইসলামরা, জামাতে ইসলামরা সিম্পলি 71-এর প্রতিশোধ নিচ্ছে। আমার এই কথা শুনলে অনেকে লাভ দিয়ে উঠবে, পাচি আপা, এই যে উনি আবার 71-এর চেতনা, 71-এর কথা বলে। এটা একদম অবশ্যই 71-এর প্রতিশোধ, ও এই প্রতিশোধটাই নিচ্ছে। ও তা না হলে এখনকার সময় তার সমস্ত ঘুরে ফিরে 72 থেকে 75 ওরা রায়ের মাধ্যমে একটা ন্যারেটিভ সেট করতে চায় যে রায়টা তো আজীবন থেকে যাবে, ওরা তো মনে করেছে রায় থাকবে, এটার বাতিল হবে না। কিন্তু তাজুলের কোনো ধারণাই নাই যে একটা লাথি মেরে এই কোর্ট, এই আইন কিভাবে এই সংবিধান প্রোটেক্ট করবে। কারণ যা কিছু হয়েছে, যত রায় হবে, যত কিচ্ছু হবে, সমস্ত কিছু আপনার এগুলা ভয়েড। এবং আমি আপনাকে একটা কথা বলছি, এই সেনাবাহিনীতে আজকে আগুন লাগিয়ে দিয়েছে তো, ওই যে একটা কবিতার মতো যে প্রাচী আপা আপনাকে ধরতে এসেছে, নিজুম মজুমদার তখন মিটিমিটি হেসেছে, আমাকে তো কিছু হয় না, এটা প্রাচী আপারে করছে তাতে কি। হ্যাঁ, তারপরে অমুককে ধরেছে, ওই অরুণাদিকে আজকে ওই বলছে যে ওই আলো আসবে গ্রুপের জন্য তাকে দিনের পর দিন হেনস্থা করেছে, অন্য অ্যাক্টর অ্যাক্ট্রেসরা সবাই চুপ ছিল। আমার কি উনি তো একটা গ্রুপ করেছে, বা সোহানা সাহেব, আমি ওই জায়গা থেকে আপনাকে বলার চেষ্টা করছি। আজকে যখন দেখা গেল যে এখন যারা যেই সময় লাল পতাকা করেছে তাদেরকে যখন এসে ধরছে, তখন তারা বলছে যে হ্যাঁ আমরা জুলাই যোদ্ধা, আমরা ওই যে আপনাকে যখন ধরতে এসেছিল প্রাচী আপা, আমি কিছু বলি নাই, ভেবেছি এটা আপনাকেই বলছে। তো আজকে ওরা সাপের মতো এসেছে 22 জনের পেছনে। ওয়াকারুজ্জামান হচ্ছে প্রাইম টার্গেট এদের, বিলিভ মি অর নট। প্রথম সুযোগে ওয়াকারুজ্জামানকে এরা ঝুলিয়ে দিবে যদি এরা সুযোগ পায়। এখন ওয়াকারুজ্জামান এটা কি বুঝতে পারে? আমি জানি না বুঝতে পারে কিনা। আমি ওয়াকারুজ্জামানের কথা বাদই দিলাম সেই ভদ্রলোকের কথা। এই যে আরো জেনারেলরা আছে প্রাচী আপা, এই যে বিভিন্ন ব্রিগেড আছে, যশোর, কুমিল্লা, সিলেট, চিটাগং, রাজশাহী, এই ক্যান্টনমেন্ট গুলো বসে বসে কি করছে তারা একটাবারও প্রশ্ন তুলছে না এরা কারা, এই তাজুল কে? এই সেনাবাহিনীর অফিসারদেরকে এরা হত্যা করেছে, প্রায় 73 জন না 59 জন অফিসারকে হত্যা করেছে 2009 সালে। এখন এরা এই সূর্য সন্তান এই 22 জনকে টার্গেট করেছে। তারা একজন আকবর হোসেন সম্পর্কে জানে, তারা একজন লেফটেন্যান্ট কর্নেল মমিন। অনুপা, আমি প্রথমেই যে প্রশ্নটি আসলে প্রশ্ন নয়, যেটি সবাই আপনাকে নিশ্চয়ই গত 13-14 মাসে জিজ্ঞেস করেছে, সেটি আমি আবারও পুনরাবৃত্তি করছি। ডিপ স্টেট ষড়যন্ত্রের কারণে আজকে বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে বিপর্যয়, সেটিকে কিভাবে আপনি দেখছেন, বা আপনি যদি এখানে আত্মসমালোচনার কোনো জায়গা থাকে, মানে সেইটাকে আপনি কিভাবে বলবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দেখেন, একটি ডিপ স্টেট কনস্পিরেসি এবং যে কনস্পিরেসির ভিতরে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, এটি আমরা আসলে এটি নিয়ে অনেক পর্যালোচনা আছে, এটি নিয়ে অনেক ইনফরমেটিভ ব্যাপার রয়েছে। তো
সেটি বিশদভাবে আমরা সামনের দিকে আলোচনা করব। তবে একটি বিষয় আমি বলে রাখতে চাই যে এই যে ডিপ স্টেট কনস্পিরেসি, এই ব্যাপারে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, যিনি পাঁচবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দেশ, জাতি এবং দলকে তিনি মেসেজ দিয়েছেন, স্ট্রং মেসেজ দিয়েছেন, কঠোর বার্তা দিয়েছিলেন যে বাংলাদেশে এই হচ্ছে, এই হতে যাচ্ছে, এই হতে যাচ্ছে, এই কারণে হতে যাচ্ছে। তো সমস্ত বিষয়গুলি নিয়েই পিছনের সে বিষয়গুলি নিয়েই সেখানে তো প্রস্তুত থেকেই যায় যে সেই ডিপ স্টেট কনস্পিরেসি হচ্ছিল আমাদের, সে ব্যাপারে আমাদের এটিকে প্রতিহত করার, এটিকে নির্মূল করার রাষ্ট্রীয়ভাবে কতখানি সুবন্দোবস্ত ছিল, অথবা দলগতভাবে আমাদের কি বন্দোবস্ত ছিল। দেখেন, এখানে আমি বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন, আমরা যারা ৭১-এর মুক্তিযোদ্ধা, আমরা যারা ৭৫-কে দেখেছি, আমরা বলতে পারি যে ৭৫ আর ২৪ এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। যে রাজনৈতিক প্রতিহিংস থেকে, যে উদ্দেশ্য থেকে, যে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী চক্রান্ত এই বাংলাদেশের উপরে ঠিক কুনজর রেখেছিল, এরা কিন্তু ৭৫-এর ৭১-এর বাংলাদেশ এর মুক্তিযুদ্ধে আমরা জয়ী হবার পরে এবং তারা পরাজিত হবার কারণে কিন্তু তারা এই পরাজয়কে মেনে নিতে পারে নাই। এমনকি তারা বঙ্গবন্ধুর কাছেও কিন্তু এই আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তি, তারা কিন্তু বঙ্গবন্ধুর কাছেও কিন্তু সেন্ট মার্টিন চেয়েছিল তাদের সামরিক নৌঘাঁটি করার জন্য। বঙ্গবন্ধু যে ভাষায় তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিলেন, রেজেক্ট করে দিয়েছিলেন, ডিনাই করেছিলেন, ঠিক বঙ্গবন্ধু রক্ত যার ধমনীতে প্রবাহিত, সেই রক্তের উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঠিক একইভাবে তিনি তাদেরকে রেজেক্ট করে দিয়েছিলেন, ডিনাই করেছিলেন। দেখেন, আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তো দেশের ১ ইঞ্চি জমিও ছাড়বে না বলেছেন। তিনি বলেছেন সাদা চামড়ার লোকেরা তারা ষড়যন্ত্র করছে। এগুলো শুনে কিন্তু আমরা যারা রাজনীতির মধ্য থেকে বড় হয়েছি, আমরা কিন্তু আটকে উঠেছি। আমরা কিন্তু দেখেছি সে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তি বিচরণ, এই বিচরণগুলি দেখেও কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে সামথিং রং, এবং সেটাই তো হলো, সেটাই ঘটালো। সেটাই ঘটিয়ে শুধু আওয়ামী লীগকে উৎখাত করলো না, একটি দেশকে দখল করে নিল এবং সেই দেশটাকে ধ্বংস করে ছাড়লো। কাজে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ডিপ স্টেট কনস্পিরেসি হয়েছে, বা আপনার যে ষড়যন্ত্র হয়েছে, সে ষড়যন্ত্র অনেক গভীরে ছিল। সে ষড়যন্ত্রের সঙ্গে বিএনপি জড়িত ছিল, সে ষড়যন্ত্রের সঙ্গে তারেক রহমান জড়িত ছিল, সেই ষড়যন্ত্রের সঙ্গে জামাত শিবির জড়িত ছিল, সেই ষড়যন্ত্রের সাথে পাকিস্তান ৭১-এ পরাজিত পাকিস্তানি শক্তি জড়িত ছিল। কাজে এই নিয়ে অনেক আলোচনা আছে, আমরা পরবর্তী সময় আমরা আরো আলোচনা করব। আমি অন্য আরেকটি প্রশ্নে চলে যাই। আমাদের তৃণমূলের কর্মী এইরকম একটি অবস্থা যেখানে প্রায় ৩.৫ লক্ষের উপরে নেতা কর্মী জেলে আছেন, আহত হয়েছেন, অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, অনেকে ঘর বাড়ি ভেঙে দিয়েছে, পরীক্ষা দিতে পারেনি, পড়াশোনা করতে পারছেন না, চাকরি করতে পারছেন না।
কিন্তু তারপরও আমরা দেখছি যে তৃণমূলের কর্মীরা সংগঠিত হয়েছে। এই সারা বাংলাদেশের তৃণমূলের কর্মীদেরকে সংগঠিত করার প্রক্রিয়াটা আপনারা কতদূর আগাতে পেরেছেন? আর তৃণমূলের কর্মীদের সাথে এই মুহূর্তে তাদের জন্য নির্দেশনা কি, বারবার জিজ্ঞেস করছে, কিন্তু নির্দেশনার কথাটা আমি আপনার কাছ থেকে শেষে শুনতে চাই। আমি এখন শুধুমাত্র তৃণমূলের কর্মীদের বিষয় জানতে চাই। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ এটা যে গণমানুষের দল, এটি একটি কর্মী ভিত্তিক দল। এই দলটির উপরে যে নির্মমতা নেমে এসেছে 5ই আগস্ট 2024 থেকে, এই নির্মমতা, এই নিষ্ঠুরতা ভাষায় প্রকাশ করার না। আওয়ামী লীগের কয়েক হাজার নেতা কর্মীকে নির্মমভাবে হত্যা করেছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা মব সন্ত্রাসের শিকার হয়েছে। আওয়ামী লীগের নেতা এবং এই খনি ইউনুস, রক্তপিপাসু ইউনুস, অর্থলোভী ইউনুস, সে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। আসলে আমি সংক্ষিপ্তভাবে এভাবেই বলতে চাই যে আওয়ামী লীগের এই যে প্রায় 3 লক্ষ নেতাকর্মী কারাগার আছে, কারাগারে 3 ধরনের ঠাঁই নাই। কারাগারের ভিতরে নির্মম নির্যাতন চলছে, ইভেন কারাগারের ভিতরেও নির্মম নির্যাতন চলছে। কাজে তার জ্বলন্ত দৃষ্টান্ত হলো আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট নুরুল মজিদ হুমায়ুনের একটি নির্মম মৃত্যু আমাদের কাছে সাক্ষ্য দেয়, আমাদেরকে দেখিয়ে দেয়। তো আমি একথাই বলবো যে আওয়ামী লীগ এমন একটি দল যার কমিটি, কেন্দ্রীয় কমিটি থেকে জেলা কমিটি, উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি, গ্রাম কমিটি, এই পর্যায়ে সহযোগী সংগঠন সহ আমাদের কমিটির সংখ্যা হলো 1,60,00,000 হলো আমাদের কমিটি মেম্বার। কাজে 1,60,00,000 যে দলটির কমিটি মেম্বার, এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, সৈনিক লীগ ইত্যাদি ইত্যাদি নিয়ে সেই দলটির নেতাকর্মীরা যেভাবে এত তাড়াতাড়ি ঘুরে দাঁড়িয়েছে, আমি বিশ্বাস করেন আমার কাছে মনে হয়েছিল যে মনে হয়েছে যে এত তাড়াতাড়ি ঘুরে আপনি 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 একটি জিনিস লক্ষ্য করবেন, এভাবে পৃথিবীতে যে দেশে সরকারের পতন ঘটিয়েছে ষড়যন্ত্র করে, আপনি দেখবেন এত তাড়াতাড়ি কোনো সেই পতন হওয়া দল তারা ঘুরে দাঁড়াতে পারেনি। কিন্তু আওয়ামী লীগের একটি দল যারা ঘুরে দাঁড়িয়েছে এবং লড়াই করে যাচ্ছে, নিরন্তর লড়াই করে যাচ্ছে। আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী আত্মগোপনে রয়েছে, অর্ধাহারি অনাহারি দিন কাটাচ্ছে। মার মৃত্যু হলে পরে ছেলে মার মুখটি শেষবারের মতো মুখটি দেখতে যেতে পারেনি। সন্তানের মৃত্যু হলে পিতা তা দেখতে যেতে পারছে না, দেখতে গেলেই তাকে সেখানে গ্রেপ্তার করে ওত পেতে থাকে সরকারি বাহিনী। কাজে আমি বলবো যে আপনি জানেন একজন খায়রুল, একজন হামিদ, এদের সম্পর্কে জানে তারা। তারপরে এখানে সাইফ সাহেব আছে, মানে সোজা কথা হচ্ছে যে যাদেরকে এনেছে এরা দীর্ঘদিন বাংলাদেশ আর্মিকে সার্ভ করেছে, দেশকে সার্ভ করেছে তারা। সেনাবাহিনী একটা ইনস্টিটিউট, মানে এটা তো আমাদের ভাবমূর্তি শেষ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। আপনি একটা কথা চিন্তা করেন, আমি কিন্তু দেখেন সেনাবাহিনীর ভিতরে বিচার হয় না, ফিল্ড মার্শাল আপনার এই যে আপনার সরি ওদের ভিতরে যে আপনার যেটাকে বলে হচ্ছে কোর্ট মার্শাল যেটা হয়, সেখানে অহরহ বিচার হচ্ছে, বিচারের বাইরে কেউ না। আপনি জানেন যে সেনাবাহিনীর আমার আর আপনার বরঞ্চ বিচার করতে সমস্যা। আপনি জানেন যে সেনাবাহিনীর একজন অফিসার তার শ্বশুর শাশুড়ি এসে যদি বিচার দেয় তাহলেও তার বিচার শুরু হয়ে যায়। আপনি জানেন তার চাকরি চলে যায়, এবং উনারা এত স্ট্রিক্ট, সাথে সাথে চাকরি নট, এটা ধরেন অন্য চাকরির মতো না যে তার তদন্ত হবে, চাকরি চলে যায়, পিএনজি করে, কত কিছু।
এরকম একটা আবহে থেকে, এরকম একটা জায়গাতে থেকে এই মানুষগুলোকে সিভিল কোর্টে নিয়ে এসে উদ্দেশ্য কি জানেন? সেখানে তাদের উপরে মব হামলা করবে, এইটা দেখিয়ে দেবে যে জামাতের ক্ষমতা দেখিয়ে দেবে। আমি আপনাকে বললাম যে বাংলাদেশ এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, এমন একটা কুয়ের জায়গাতে দাঁড়িয়ে আছে আপা, যে যে কোনো সময় একটা বিস্ফোরণ ঘটবে। আমি একটু ছোট্ট একটা কথা মনে আসছে, আমি কতটা সঠিক আমি জানি না। আমরা কদিন আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটা ইন্টারভিউ শুনলাম, এবং সেখানে তিনি তার উপরে যে নির্যাতন হয়েছে সেই বিষয়টা যখন তিনি বলছিলেন, তখন এক ধরনের উষ্মা দেখছিলাম তার কণ্ঠে, তার চেহারায়। তো এই ইন্টারভিউর পরবর্তীতেই আবার আমরা দেখলাম যে সেনাবাহিনী তো এক ধরনের নিপীড়ন বা অমর্যাদাকর পরিস্থিতি তৈরি হওয়া, এই বিষয়গুলো আসলে জামাত তো ক্ষমতা দেখাচ্ছেই, কিন্তু আমি বলছি যে এখানে অন্য কারো ইন্ধন এবং আরো অনেক কিছু আছে কিনা, যেখানে পুরো সেনাবাহিনীর ইমেজটাকে ধ্বংস করা এবং তার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো যে তোমরা প্রতিবাদ প্রতিরোধ করবে, দেখো সেনাবাহিনীর কি অবস্থা। মানে এখানে আমি তো আপনাকে শুরুতে যে কথাটা বলেছি, আপনি যদি আপনার এই যে এটাকে এই যে মাত্র যেটা বললাম পার্জিং অপারেশন যেটাকে বললাম, জাকার্তা মেথড যেটা বললাম, জাকার্তা মেথডের একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে এমন যে আপনি অন্যকে মেরে, হ্যাঁ, বড় বড় মানে গুরুত্বপূর্ণ মানুষকে মেরে নৃশংসভাবে তাদেরকে অপমান করে, অপদস্থ করে, খুন করে আপনি আপনার স্বৈরতান্ত্রিক মেসেজ দেওয়া, এটাকে বলে কালচার অফ ফিয়ার, আপনার ভয় তৈরি করা। কেমন? আইনি বিষয়গুলো নিয়ে অনেকে আমাকে বলে যে আইনি বিষয় বলো, আমি আইনি বিষয় না, আমি এই কারণে বলতে চাই না, কারণ আমি তো মনেই করি না যে এই সরকার বৈধ। এই ইউনূসের আমল, আমি যেখানে বারবার বলছি যে এটি 106 আন্ডারে গঠিত হয়নি, এটি সংবিধানের কনস্টিটিউশনের 7 খ 2 খকে কমপ্লিটলি ভায়োলেট করেছে। পেনাল কোডের 122, 123, 124 আন্ডারে তারা অপরাধী হতে পারে। যখন আমি এই কথা বলছি, তখন যখন আমি এই ট্রাইব্যুনালের আইন নিয়ে গবেষণা করব, আইনের ধারাগুলোকে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব এই আইনে করতে পারে না, ওই আইনে করতে পারে না, তার মানে হচ্ছে ওরা লিগালিটি রাখে কিন্তু ওরা ভুল আইন প্রয়োগ করছে, তাই তো? আমার হিসাবে ভয়েড অ্যাব ইনিশিও শুরুতেই বাতিল। সেই কারণে আমি ইচ্ছা করলে আমার নিজেরই একটা পজিশন পেপার তৈরি করা আছে, আমি প্রায় 3-4 দিন ধরে এই ঘটনা শোনার পরেই এগুলো নিয়ে কাজ করেছি, আছে, আমি এগুলো আপনাকে বলতে পারি। কিন্তু আপনাকে বেসিক জায়গাটা ধরতে হবে। বেসিক জায়গাটা হচ্ছে কয়েকটা জায়গা খেয়াল করে দেখেন, আপনাকে খেয়াল করতে হবে পেছনে ঘটে যাওয়া জিনিসগুলো। এই যে অফিসারদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, আপনি এটার দিকে তাকাবেন না আপা, আপনি তাকানো শুরু করবেন হচ্ছে সংবাদ সম্মেলন থেকে। আইএসপিআর এর যেই ভদ্রলোক, যে মেজর জেনারেল সাহেব, যে হাকিম সাহেব ওইখানে আপনার এই করলেন, সংবাদ সম্মেলন করলেন, আই এম সরি টু সে, এই ভদ্রলোককে দেখে আমার মনে হয়েছে যে এই যে এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা নামে যে অবৈধ কিটটা বসে আছে জাহাঙ্গীর, আমার মাঝে মধ্যে সেনাবাহিনীর কিছু অফিসারদেরকে দেখে আমার অবাক লাগে, এরা কারা? এরা কিভাবে এই 4 দিনের আইএসএসবি করে পরীক্ষা টরীক্ষা দিয়ে এরা টিকলো কিভাবে? আর্মিতে টিকার পরও এতদিন ধরে সাস্টেইন করলো কিভাবে এই লোকগুলা? কারণ কেন বলছে এই কথা জানেন? তিনি বলছেন যে আপনার ওদের একটা সাব জেল বানানো হবে, এখানে রাখা হবে। আরে আপনি তো প্রথমেই বলবেন যে এই আদালতের কোনো এখতিয়ারই নাই এই অধ্যাদেশ করে তাদেরকে এইভাবে আপনার করা, এই গ্রেফতারি পরোয়ানা জারি করা। সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে এই সেনাবাহিনীর অফিসাররা দেশের কারণে, দেশের প্রয়োজনে রাস্তায় নেমেছে। যদি আপনার এই সেনাবাহিনীর অফিসারদেরকে আপনার দোষী করতে হয়, তাহলে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হচ্ছে না কেন? বলেন, আপনি আমাকে বলেন। ওয়াকারুজ্জামানের মানে আমি যুক্তির খাতিরে যদি ধরি, বাট এটার মানে এই না যে আমি চাই যে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে একটা গ্রেফতারি পরোয়ানা হোক। তার মানে হচ্ছে আপনাকে বুঝতে হবে, খেলাটা বুঝতে হবে যে ওয়াকারুজ্জামানকে একটা নিশ্চয়তা দিচ্ছে, দেখেন ওয়াকার ভাই,
আপনাকে নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই, আপনি ভালো লোক। মানে ওই যে আমি আপনাকে যে গল্পটা বললাম যে প্রাচী আপা আপনাকে ধরতে এসেছে, আমি মুচকি মুচকি হাসছি, তার মানে বড় বড় জেনারেলদেরকে এটা বলছে যে আপনাদেরকে নিয়ে তো ভাই এত প্রবলেম নেই, এই কজনকে ধরেছি। এখন দেখা যাচ্ছে ধরেন সেনাবাহিনীর অমুক মনে করছে, আচ্ছা মেজর জেনারেল হামিদকে ধরেছে, মেজর লেফটেন্যান্ট জেনারেল আকবরকে ধরেছে, থাক থাক, আমার তাতে কি আসে যায়। জেনারেল আকবরে তো অবসর নিয়ে নিয়েছে, মেজর হামিদ তো এখন আর আর্মিতে নাই, বা মোমেনকে ধরেছে, বা খায়রুলকে ধরেছে, বা খায়রুলের বিরুদ্ধে এসেছে, থাক থাক, এগুলা এগুলা বলেছে, আমাদের তাতে কি আসে যায়। এই যে এলিয়েনেশন, এই যে বিচ্ছিন্নতাবাদ। অথচ আমি সবসময় মনে করতাম যে সেনাবাহিনী হচ্ছে একটা ব্রাদারলি একটা অর্গানাইজেশন, একটা ইনস্টিটিউশন, যেখানে একটা অফিসারের গায়ে গুলি আসা মানে প্রত্যেকটা অফিসার এইটা ধারণ করে গুলিটা আমার কাছে লেগেছে, আমার কাঁধে লেগেছে। আজকে আমি এক পুলিশ অফিসারকে জিজ্ঞেস করেছিলাম অনেক আগের থেকেই যে আচ্ছা আপনাদের প্রায় ৩৫০০ লোককে মেরে ফেললো, আপনাদের যারা এখন পুলিশের অফিসাররা সার্ভ করছে এরা কোনো প্রতিবাদ করছে না কেন? তখন উনি আমাকে উত্তর দিলেন যে পুলিশের মধ্যে একটা প্রবল পোলারাইজেশন আছে, বিভক্ত, এবং আছে হচ্ছে বিচ্ছিন্নতাবাদ, এলিয়েনেশন আছে। ধরা যাক যেই লোকটা মনে মনে ধারণ করে যে সে হচ্ছে জামাতি, তার চিন্তা হচ্ছে তার জামাতি পলিটিক্যাল মনোভাব সম্পন্ন পুলিশ অফিসাররা কেমনে রক্ষা করা যায়। ওই ব্রাদারহুডটা আসে পলিটিক্যাল আইডিওলজি থেকে। কি ভয়ঙ্কর, চিন্তা করে দেখেন একটা বাহিনী। সেনাবাহিনীর মধ্যে এই ভাবনাটা কখনো আসবে আমি না এগুলা কল্পনাও করিনি। আজকে সেনাবাহিনীর এই উর্দিকে প্রকাশ্য মানুষের সামনে যে অপমান করছে, আবার এটা কি হাই টাইম না যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে মুভমেন্ট হওয়া, বলা যে তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার খাও, আমার পরো, তুমি আমার কারণে আজকে এই ক্ষমতাতে দাঁড়ায় আসো, তুমি আমার অফিসারদেরকে তুমি এই ধরনের অপবাদ দিচ্ছ, এবং তুমি আমার অফিসারদের ছবি নিয়ে তুমি অপমান করছো। সামান্য প্রতিবাদও আমি দেখলাম না। আমরা জানি না আসলে প্রতিবাদ কেন করছে না, হয়তো প্রতিবাদ করবে কিন্তু জনগণ এটাকে ভালোভাবে দেখছে না। আমরা অন্য একটা প্রসঙ্গে যাই, দেশে এত কিছু ঘটছে। তবে একটা কথা আপনাকে এই ফাঁকে আমার একটু বলে দেওয়া ভালো যে আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতাকর্মীরা আছে, আমি বলতে পারি অ্যাটলিস্ট আমার সাথে যাদের কথা হয়েছে, আমরা অত্যন্ত ব্যথিত সেনাবাহিনীর এই অফিসারদের এই অপমান দেখে। হ্যাঁ, সেনাবাহিনীর কোনো অফিসারকে আমার অপছন্দ হতে পারে, আমি অনেক সমালোচনাও করেছি, আপা করব ভবিষ্যতে, কিন্তু যখন আমি দেখছি যে আমার দেশের একজন সৈনিককে এইভাবে অপমান করছে, আমার তখন কিন্তু বুকে এসে লাগে, আমার বুকে এসে লাগে এবং প্রবল ভাবে লাগে। এবং আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যারা নেতা কর্মীরা আছে, যাদের সাথেই কথা বলেছি, তারা যথেষ্ট সহমর্মী। একটা গুজব রটনা করা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ কোনদিন ক্ষমতায় এলে আর্মির এই করবে সেই করবে, কখনোই না। বাংলাদেশ আর্মির প্রতি এই সশ্রদ্ধ শ্রদ্ধা রয়েছে। দেশমাতৃকার জন্য যারা জীবন দিয়েছে, যারা এই দেশকে সার্ভ করেছে, তাদের ভুল ত্রুটি সেগুলো রেকটিফাই করবার আপনার অনেক রকমের ওয়ে আছে, আদালত আছে, কথা আছে, রিকনসিলিয়েশন কমিশন, এভরিথিং। কিন্তু আমি বা আমরা এটা মেনে নিতে ১৪০০ জন সৈনিক এবং এয়ারফোর্সের মানুষকে সেদিন ফাঁসি অথবা গুলি করে হত্যা করা হয়েছে মুক্তিযোদ্ধা অফিসারদের। সেদিন ঢাকায় আমরা যারা থাকতাম কেমন ছিলাম, ভোর রাতে প্রায়শই শুধু গুলির শব্দ, কামানের গোলা শব্দ। কি হয়েছে? অভ্যুত্থান চেষ্টা হয়েছে। কি হয়েছে? অভ্যুত্থান হয়েছে। তো সেই দেশ থেকে মাননীয় নেত্রী একটি সর্বক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন, এটি ওদের ভালো লাগেনি। কাজে আজকে যে কানাঘুষা হচ্ছে, এ কোথায় গিয়ে পৌঁছবে এখনই বলার কোনো সুযোগ নেই। তবে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, এবং ৭১ বলেন, ৭৫ বলেন, ৮১ বলেন, সব মিলিয়ে
আমার অভিজ্ঞতার আলোকে একটি কালো অধ্যায় অপেক্ষা করছে, এবং তার জন্য এই ইউনূস গমরা দায়ী হবেন। তাদেরকে আইনের মোকাবেলা করতেই হবে। আমরা শুনছি যে তারা আলী রিয়াজের মতো একজন প্রবাসী বাংলাদেশি, যিনি বিদেশি পাসপোর্ট হোল্ডার, তিনি তারা সংবিধানকে পরিবর্তন করতে চান যাতে তাদের কারোরই কোনো রকমের কোনো বিচার না হয়। কারণ তারা যে কাজটি করেছে সেই অবৈধ অসাংবিধানিক সরকার গঠন করা, যেটি সংবিধানের ভেতর নেই, এবং তারা যারা রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে রাষ্ট্রের সাথে, আমরা শুনছি তারা সেফ এক্সিটের কথা বলছে। আমরা শুনছি তারা সংবিধান পরিবর্তন করে নিজেদের মতো করে গণভোট করবে, নিজেদের মতো করে সংসদ করবে। এই যে একটা আরো ঘরের ভেতর আমরা ডিপ স্টেটের চক্রান্ত দেখেছি, এখন দেখছি আমাদের অভ্যন্তরে আরেকটি চক্রান্ত চলছে। এই চক্রান্ত বাংলাদেশের জনগণকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কতটা রুখে দিতে পারবে? দেখেন একটা কথা আমি আপনাকে বলি, সেটা হলো একটি মিথ্যা কথাকে শত মিথ্যা কথা দিয়ে ঢাকার চেষ্টা করা হয়। একটি মিথ্যা জিনিসকে শত মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করেও কিন্তু ঢাকা যায় না। 5ই আগস্ট যে অপরাধ করেছে, যারা যারা অপরাধ করেছে, সাংবিধানিক নির্বাচিত সরকারকে যারা উৎখাত করেছে, যারা সরকারি প্রতিষ্ঠানগুলিতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, তারা এখন সংবিধান পরিবর্তনের মালিকানা নিয়েছে। জনগণ তাদেরকে কোনো দায়িত্ব দিয়েছে? তারা কি জনগণের প্রতিনিধি? তাদের এই এখতিয়ার আছে? কাজে একটি অবৈধ সরকারের যেসব কমিশন করেছে, যে কমিশন করেছেন, আলী রিয়াজ সাহেব দিয়ে শুরু করে সকল কমিশনই হলো একটি অবৈধ কমিশন। সেটা আলী রিয়াজ সাহেবের কমিশন, সেটা আইসিটি, যেটা আদালত চালিয়ে আমার বাংলার জনগণের প্রিয় নেত্রীকে যারা কালিমা লেপন করার অপচেষ্টা করছে, এর কোনোটাই বৈধ নয়। সমস্ত অবৈধকে বৈধ করার একটি অপচেষ্টা। এই বৈধতা পেতে হলে আমরা যারা লাস্ট এমপি বলেন আর রানিং এমপি বলেন, আমাদের কাছে আসতেই হবে, অথবা তাদেরকে ক্ষমা চাইতে হবে। তাদেরকে ক্ষমা চেয়ে অথবা দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে তাদেরকে। বাংলাদেশের মানুষ কিন্তু বলছে যে তাদের ক্ষমা হবে না এবং তাদের কাউকে পালিয়ে যেতে দেয়া হবে না। এ বিষয়ে আপনার কি মন্তব্য? আমার কাছে মানে এই কথাটাই একজন কমেন্টস করেছে। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, সাপের লেজে পাড়া দিতে আমি রাজি না। আমি একথা এরশাদ বিরোধী আন্দোলনের সময় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা হিসাবে তখনই আমি বলেছিলাম, তখন থেকে আমি সতর্ক করেছি, আমি বলে গিয়েছি, অনর্গল বলে গিয়েছি। কাজেই এই যারা ভাবছেন পালিয়ে যাবেন, মাঝে মাঝে বিভিন্ন ইউটিউবে নিউজ দেখি যে পালিয়ে যাচ্ছেন, কি সেফ এক্সিট করছেন। কোনো সেফ এক্সিট দেওয়া হবে না কাউকে। মোকাবেলা করতেই হবে। যে দেশ ধ্বংস করেছেন, এই দেশ ধ্বংসের জন্য তাদেরকে কাঠগড়ায়, জনতার কাঠগড়ায় দাঁড়াতেই হবে। ওদের মনে রাখতে হবে, ওরা 75-এর 15 আগস্ট গড়িয়ে ভেবেছিল যে 71-এর যুদ্ধাপরাধীরা বেঁচে যাবে। আমরা যারা 75-এ মিছিল মিটিং সংগঠিত করেছি এবং পরবর্তীকালে কারাগারে নিক্ষেপ করেছে,
আমরা কারাগার থেকে মুক্ত হয়ে আমরা যখন স্লোগান দিয়েছি, আমরা কিন্তু ভাবতেও পারিনি যে সেই বাংলাদেশ, যে বাংলাদেশে ৭৫-এর খুনি ডালিম, শাহরিয়ার, নূর, রশিদরা বিচরণ করে, সেই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা বাংলাদেশে ফিরে আসবে মৃত্যুকে আলিঙ্গন করে। কাজেই শেখ হাসিনাকে মৃত্যু ভয় দেখে লাভ নাই। আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই দেশ ধ্বংসকারী, এই মানুষ হত্যাকারী, এদের বিচার, এদের কঠিন বিচার হবে, কাউকে পালাতে দেওয়া হবে না। এবং আমি রোকেয়া প্রাচী আপা, আপনাকে আমি বলে রাখলাম যে যদি সেরকম পরিস্থিতি হয়, ওরা পালাবার পথ পাবে না। ওদের একমাত্রই শুধু পথ আছে দৌড়ে গিয়ে বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়া। এছাড়া আর কোনো রাস্তা, বিমানবন্দর থেকে কোনো রাস্তা তাদের জন্য খোলা নেই। জি, অনেক ধন্যবাদ। বঙ্গোপসাগরের ওখানে আমরা দেখছি মার্কিনী জাহাজ এসে অপেক্ষা করছে, ঘোরাফেরা করছে। কেউ কেউ বলছে যে সেইখানে জাহাজগুলো আসলে কেন ঘোরাফেরা করছে, যদি এয়ারপোর্ট বা অন্য কোনো পথ না থাকে তাহলে কি সেখানকার কেউ সেখান থেকে এসে বিশেষ কাউকে সেফ এক্সিট দিবে কিনা, এরকম কথাও কিন্তু আজকাল আমাদের সাধারণ জনগণ বলছে। যে কথাটি আমি বলতে চাই সেটি হচ্ছে, আমরা দেখেছি নেপালেও যখন অভ্যুত্থান হয়েছে, সেখানে যিনি সরকার প্রধান হয়েছেন সুশীলা কার্কি, তিনি বলেছেন যে ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে এবং যারা দেশের স্থাপনা ধ্বংস করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, প্রত্যেকের বিচার করতে হবে প্রচলিত যে আইন এবং সংবিধান অনুযায়ী যে আইন রয়েছে। কিন্তু আমরা দেখলাম বাংলাদেশে ১৫ জুলাই থেকে 8ই অগস্ট পর্যন্ত যা কিছু ঘটেছে, সেটার জন্য সকল হত্যাকাণ্ড, সকল স্থাপনা ধ্বংস থেকে শুরু করে এমনকি রাষ্ট্রের যে বিশেষ প্রশাসন, পুলিশ বাহিনীর ৩৬০০ সদস্যকে হত্যা করা, ৪৫০র মতো থানা ধ্বংস করা, কারাগার লুট করা, অগ্নিসংযোগ করা, অস্ত্র লুট করা, এই সকল কাজের জন্য ইন্ডেমনিটি দিয়ে দেওয়া হলো। অর্থাৎ এই ইন্ডেমনিটি দিয়ে তারা বাংলাদেশের সকল সন্ত্রাসী জঙ্গিদেরকে একটি বার্তা দিল যে তারা চাইলে পুরো রাষ্ট্রকে একটা নির্মম নির্যাতনের রাষ্ট্রে পরিণত করতে পারে। এবং সেই হিসেবে আমরা দেখছি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় মব বাহিনী বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধারণ জনগণের উপর তারা হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং আজকে রক্তাক্ত বাংলাদেশ। দেখেন, আমি যে কথা বলছিলাম সেই কথাটার একটি অংশ রয়ে গেল। সেটা হলো, আমরা কিন্তু ৭৬, ৭৭, ৭৮, ৭৯, ৮০-তে আমরা কিন্তু ভাবতেও পারিনি যে এই বাংলাদেশে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হবে। বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীত প্রবাহিত, যে রক্ত পড়া ভাব মানে না।